নমস্কার, আমি রোহিত বাউরি। আমি বর্তমানে বিজয়ী পার্টির সঙ্গে যুক্ত এবং আমি বর্তমানে হরিপাল বিধানসভার সোশ্যাল মিডিয়া কনভেনার। ইলেকশনের আগে আমি মধুমিতাদির সঙ্গে কাজ করেছি, মধুমিতাদির সাপোর্টে কাজ করেছি। আজকে আমি মধুমিতাদির বাড়িতে গেছিলাম, কারণটা পরে বলছি। তো আমি যখন তার বাড়িতে যাই, আমাকে চেয়ারে বসতে বলার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়। সেটা হলো, রানাদা বলেছিল যে চেয়ারে বস। তো আমার চেয়ারে বসতে একটু কেমন লাগছিল। তারপরে চেয়ারে আমি বসলাম, একটা চেয়ারে। প্রথমত আমার যাওয়ার ইচ্ছা ছিল না ওখানে, অনেক বিষয় আছে সেটা বলছি। তো সেখানে গিয়েছিলাম, তারপরে চেয়ারে বসতে বলেছিল, চেয়ারে বসলাম। যেই চেয়ারটাই বসলাম আমি, তারপরে নিজের প্রতি একটা ঘেন্না লেগে গেল। যেই চেয়ারটাই বসলাম আমি, সেই চেয়ারটা হলো সুমিত সরকারের যে পার্টি অফিস ছিল কলেজের সামনে, সেই চেয়ারটা, সেম চেয়ার, সেম সব কিছু, সেম সব মধুমিতা ঘোষের বাড়িতে সেই চেয়ারে আমি বসেছিলাম। বসলাম, আমাদের সবার প্রিয় দিদি আমাকে চা দিল, চা খেলাম। তারপর একে একে সবাই ওখান থেকে বেরিয়ে গেল। দিদি ঘরের মধ্যে চলে গেল, তার বাইরে আরও দুজনকে ডেকেছিল, তাদেরকে ডেকে নিল, দিয়ে কথা বলছিল। কিন্তু আমার ওখানে বসে একদম নিজেকে ঘেন্না লাগছিল যে আমি কোন চেয়ারে বসে আছি। আমি কি এটা চেয়েছিলাম? ভোটের আগে আমি চেয়েছিলাম যে একজন দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সেই যে চেয়ারটা কিনে রেখে গেছিলো, সেই চেয়ারটায় আমি বসবো? আমি এই জন্মে কোনোদিনও আমি এটা ভাবিনি। নিজের প্রতি একটা ঘেন্না তৈরি হলো। আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আমার সঙ্গে আরেকজন গেছিলো, সোমনাথ। তাদেরকে আমি নামিয়ে দিয়ে এক জায়গায় এসে বসে আছি আর এই ভিডিওটা বানাচ্ছি। তো ভোটের আগে থাকতে কি শুরু করি। ভোটের আগে আমার লাইফ নর্মাল যেমন হয়, মিডিল ক্লাস, ঠিক আছে। বাড়ি থেকে সবাই প্রেশার দিচ্ছিল যে এবার 25 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, বাড়ি ফাড়ি করতে হবে। আর আমাদের বাড়িও সেরকম অতটা ভালো নয়। মিডিল ক্লাস, যেমন মিডিল ক্লাস তো নয়, গরিব বলতে গেলে গরিব। কিন্তু আমার একটা শখ ছিল ঘুরতে যেতাম, কাজ করতাম। কলেজ লাইফে ঢুকেছি, তারপর থেকেই কাজ করছি। তো সেই কাজই ছিলাম, মোবাইলে সেলসে কাজ করতাম, ভালো দোকানেও কাজ করতাম, ভালো ইনকামও করতাম, নিজের প্রতি খরচাও করতাম। তারপরে এই যে 26-এ ইলেকশান এলো, এবারে সবাই মনে করেছিল যে মরবো নালে বাঁচবো। সব হিন্দুরা, রাষ্ট্রবাদী হিন্দুরা মনে করেছিল হয় মরবো নালে বাঁচবো, কিন্তু এই ইলেকশানটা জিততে হবে, সেইটা আমিও ভেবেছিলাম। মধুমিতাদির নাম ঘোষণা হলো। তারপরে যেদিন নাম ঘোষণা হলো সেদিনকে তো ছিলাম সারা রাত, বলতে গেলে 2-3টে পর্যন্ত ছিলাম, দিদির সঙ্গেই ছিলাম। অতটা পার্সোনালভাবে চিনতাম না, অ্যাসেম্বলিতে অতটা কাউকেই হয়তো চিনতাম না পার্সোনালিভাবে,
কিন্তু সবাইকে মনে করতাম যে আমরা হয়তো এই ইলেকশানে মরণ বাঁচন খেলায় নেমেছি, মরবো নাহলে বাঁচবো। তো আমিও সেই মনোভাব নিয়েই কাজ করতাম। আজ এমন পরিস্থিতি, আমি হয়তো সেই ইলেকশানে হয়তো বেঁচে গেছি, কিন্তু এমন আমার লাইফের অবস্থা, আজ হয়তো আমাকে মরতে হবে। কেন? কারণ আমি তখন আমার সব কিছু শেষ করে দিয়েছিলাম। কাজের জায়গা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কী করলাম, পার্টির জন্য খাটতে লাগলাম সারা দিন রাত। বাড়ি ত্যাগ করে দিলাম, খাওয়া দাওয়া ত্যাগ করে দিলাম। আমি আমার খাওয়া দাওয়া বলতে হয়তো পার্টি অফিসে খাবার হতো, কোন দিন মাছ, কোন দিন মাংস হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু আমি ভেজিটেরিয়ান। আমার হয়তো কোন দিন খাবারে জুটতো, কোন দিন জুটতো না। পার্টি অফিসে থাকতাম, সারাদিন রাত ওখানেই থাকতাম, কাজ করতাম। সোশ্যাল মিডিয়ায় যেমন কাজ হয়, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও আসছে সেগুলো পোস্ট করা, আরও বাদ বাকি যেমন দলের কাজ হয়, পোস্টার ব্যানার এগুলো লাগানো থেকে শুরু করে সব কিছুই কাজ করতাম। কারণ আমি ভেবে নিয়েছিলাম যে আমি যদি না এবারে জিততে পারি তাহলে হয়তো আর বাঁচতে পারবো না। বাঁচার জন্য লড়াই যেটাকে বলে, সেটা আমি করেছিলাম। তো এই সব করতে করতে আমি মধুমিতাদিকে 2 লাখ টাকা আমার ক্রেডিট কার্ড থেকে তুলে পার্টি ফান্ড হিসেবে, যখন পার্টির নাম দিদির ঘোষণা হয়েছে তারপরে আমি 2 লাখ টাকা দিই আমার ক্রেডিট কার্ড থেকে তুলে। তখন কোনো ফান্ড পাওয়া যাচ্ছিল না, সবাই বলছিল আমার এখান থেকে ফান্ড আসবে, কিন্তু 2 দিন দেরি হবে, 2 দিন দেরি হবে। ঠিক আছে, আমি বলেছিলাম ঠিক আছে আমার কাছে এই টাকা আছে, ক্রেডিট কার্ডের টাকা আছে, আমি দিচ্ছি। আমাকে বলা হয়েছিল, সেই যেদিনকে আলোচনা হয় এটা নিয়ে, সেদিনকে দিদির গাড়িতে আলোচনা হয়েছিল। আমি এত কিছু ভাবিনি যে এরকম হয়ে যাবে, আমি এতটা বিশ্বাস করে দিচ্ছি, তারাও হয়তো আমাকে সেই বিশ্বাসের প্রতিদানটা দেবে। কিন্তু এটা কলিযুগ না, তো সেই বিশ্বাসের প্রতিদানটা আজও পেলাম না। আমি 2 লাখ টাকা দিই, তারপর আরও আমার দোকান থেকে ফোন কিনে দিই। আমি তখনও কাজ করছিলাম, ফোন কিনে দিই দিদিকে, দিদির ফোন, দিদির মেয়ের ফোন, দিদিকে আর একটা ফোন, আমাদের ইলেকশানের যে কনভেনার ছিল তাকে ফোন কিনে দিই, তার হয়ে যারা কাজ করছিল তাদেরকে আরও 3টে ফোন কিনে দিই। তো এইসব আমার সব দোকানেও একটা ভালো ছিল, তো আমি সেই দোকান থেকে আমি নিজে ধার করে ফোন কিনে দিই। কারণ আমার দোকানের মালিক আমার সঙ্গে সেরকম একটা ছিল, ফিল্ড ছিল, তো আমি সেই ফিল্ড থেকে আমি করে দিই। তারপরে দেখলাম যে না, সেই তো এটা এরকমভাবেই কাজ চলছিল। ফোনের পয়সা কিছু দেয়নি কেউ আমায় তখন। আস্তে আস্তে কিছু করে টাকা আমাদের কনভেনার অনুপ মাল, তিনি আমায় কিছু টাকা দেন। কিছু টাকা দেন, কিছু টাকা বলতে কতটা, 2-3টে ফোনের টাকা 15,000 করে হয়, সেই 15,000 করে যে ফোনের টাকা হয় সেটা আমায় দিয়েছিল। তারপর থেকে আমার ওই ফোনগুলোর পরের থেকে আর কোনো টাকা আমাকে দেওয়া হয়নি, কোনো রকম কোনো টাকা আমায় দেওয়া হয়নি। এরপরেও ইলেকশান রেজাল্ট বেরোনোর দিন, এরপরে মোদিজি এসেছিল আমাদের কাছে, ভগবান, আমার তো ভগবান, কার কি জানি না, আমার তো ভগবান। নাম নিলেই একটা ইমোশন, চোখে জল চলে আসে। তো আমার একটা সুযোগ ছিল
ওনার সঙ্গে দেখা করার, ওনাকে সামনে থেকে দেখলে যেন ভগবান দেখে ফেলেছি। আমিও মনে করতাম যে হয়তো ওনাকে সামনে থেকে দেখতে পাবো, এতটা সুযোগ ছিল। কিন্তু সেটা কোনো রাজনৈতিক কারণে সেটা হয়ে ওঠেনি। তো ভগবানের দেখা তো এইবারে পেলাম না। পরে জন্মে পাবো। তো তারপরে ইলেকশনে ভালো রেজাল্ট হলো, সব জায়গায় বিজেপি জিতে গেল, আমাদের বিধানসভাও জিতে গেল। মধুমিতা দি আমাকে বলেছিল যে রোহিত, এই হরিপালের কোনো ছেলেকে কোনোদিনও অসম্মানিত হতে দেবো না। আমার মনেও একটা মনোবল বাড়লো। দিদি বলেছিল হরিপালের কোনো ছেলেকে কোনোদিনও অসম্মানিত হতে দেবে না, হরিপাল করছে। অসম্মানিত তো হয়নি, অসম্মান থেকে বাঁচার জন্য আমি এই ডিসিশন নিচ্ছি। আমার কাছে সম্মানটাই বড়, না কোনো পয়সা, না কোনো টাকা, না কোনো পদ। সম্মানটা বড়, কেন জানি না, কোনো কারণ নেই। তো 4 তারিখের পরে তখনও আমায় কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি। আমাকে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই 15 তারিখে। আমি 9 তারিখ করে টাকা দিই, আমাকে বলেছিল যে 15 তারিখের মধ্যে টাকা দিই। আমারও কি কোনো অসুবিধা নেই, আমি ক্রেডিট কার্ডের টাকা যেমন হয় 40 দিনের মধ্যে হয়, তাহলে আমি 15 তার মোটামুটি 5-6 দিন এরকম সময়ে আমার টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। আমিও জানি সেদিনকে পেমেন্ট হয়ে যাবে। তো এইরকমই বিষয় ছিল। তো টাকা তো আর দিল না। তারপরে মোটামুটি 1 মাস 2 মাস আমার কাছে যতটুকু টাকা ছিল, আমি যে কাজ করতাম আমার কাছে যতটুকু টাকা ছিল, ক্রেডিট কার্ড তো কেউ মানবে না, ব্যাংক তো কারোর কথা শোনে না, তাদের নিয়ম আছে, তাদের নিয়মেই কাজ হচ্ছিল। ব্যাংক চার্জ ফেলছিল, সেই চার্জগুলো আমি মিনিমাম ডিউ যেটা ক্রেডিট কার্ডের হয়, সেটা আমার যেটা টাকা ছিল আমার কাছে সঞ্চিত টাকা, সেই টাকা দিয়ে আমি মেটাতে থাকি। আমি 1 মাস মিটিয়ে দিলাম, 2 মাস মিটিয়ে দিলাম, 3 মাস থেকে আমার কাছে কোনো টাকা নেই, আমি কাজ করছি না। আমি আর চাইছিলাম না যে ওই সেলসের কাজে আবার যাব, সেখানেও একটা ঝামেলা হয়েছিল ছোট, সেই জন্য ছেড়ে দিয়েছিলাম। তখন এদিকে এতটাই মনোযোগ দিয়ে দিয়েছিলাম যে সেখানেও আর মন লাগছিল না, তো আমি ছেড়ে দিয়েছিলাম। প্রথমে যখন আমি কাজ করতাম, মানে হয়তো আমি 5-6 দিন, আমি দিদির নাম ঘোষণা হওয়ার পরেও আমি মোটামুটি 1 সপ্তাহ মতো আমি কাজ করেছি। কাজ তো করেছি, কিন্তু আমার পুরোপুরি আমার দোকানের দিকে অতটা মনোযোগ ছিল না। আমার দোকানটা যদি কেউ আগে যেয়ে দেখতো যে ওখানে মানে আমি পুরোটা কাজ করতাম, তো সেই দোকানে থেকে আমার কোনো রকম একটা সমস্যার জন্য আমি ছেড়ে দিই। তো সেই দোকানটা আজকে মিস করি, কিন্তু কিছু করার নেই, লাইফ। তাও সেখান থেকে ছেড়ে দিলাম। কাজ করতাম, রাত্রিবেলা যে পার্টি অফিসে থাকতাম, বাড়ি যেতাম না, আবার সকালবেলা বাড়ি যেয়ে চান করে আবার দোকান। রাত্রিবেলা সবার সঙ্গে দেখা করতাম, কথা বলতাম যে কী প্রবলেম চলছে, কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, কোথায় কী হয়েছে।
সারাদিন পোস্ট করতাম, সারাদিন পোস্ট আসতো, সারাদিন পোস্ট করতাম। আমার একটা বন্ধুকেও কাজে লাগিয়েছিলাম, আমার পুরো টিম ছিল অ্যাসেম্বলি, তারা কাজ করতো সারা রাত। তারা 9টা থেকে মিটিং হতো, সেই মিটিং বলতে কি আমাদের পেজগুলোকে বুস্ট করা হতো রাত্রিবেলা, তো সেইগুলোও সব করাতাম। আমার একটা ভালো ছেলেও ছিল, সত্যরঞ্জন, মিলন, শুভজিৎ, এরাও প্রচুর কাজ করেছে, তারাও কিছু পায়নি। পেয়েছি রাষ্ট্রবাদী সরকার, কিন্তু হরিপালে পাইনি। হরিপালে কী পেলাম? দুর্নীতি। শুরু হয়ে গেল দুর্নীতি। কি করে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো? আমরা যে এতদিন কাজ করলাম, কাজ ছেড়ে দিলাম, কাউকে কিছু বলা হলো না। বলা হলো সৌভিক, তোমার আইটিকে চেঞ্জ করে দিতে হবে। আমাকে কোনো দিনও ডাইরেক্ট বলা হয়নি, কিন্তু আমার কি সম্মান, আমি কারোর পায়ে ধরতে চাইনি, আমি কারোর পায়ে ধরে কারণ কোনো দিনও কোনো কাজ করাইনি। এটাই আমার, আমি নিজেকে এখনও যে বাঁচিয়ে রেখেছি, এটাই হলো আমার মনের জোর। আমি কারোর কোনো দিনও পায়ে ধরিনি, ধরবও না। তো এইভাবে চলছিল। তারপরে একদিন রাত্রিবেলা দিদির সঙ্গে ঘুরছিলাম, একটা আমাদেরই বিজেপির ছেলে একটা টিএমসির ছেলেকে মারে, যেমন হয় আর কি। ভোটের পরে আমরা জিতেছি, টিএমসির ছেলেকে সে একটা মারে, সিঙ্গুরের দিকে বাড়ি তার, সেই ছেলেটার, টিএমসির ছেলেটার। আর যে মারে সে হলো যুবর আগে নেতা ছিল, রাজাদা বলে নাম। সেই ছেলেটা, টিএমসির ছেলেটা, সিঙ্গুর থানায় কেস করে রাজাদা আর রাজাদার দাদার নামে। রাজাদার দাদা হসপিটালে ছিল, সিঙ্গুর থানা যে নিরপেক্ষভাবে রাজাদার দাদাকে তুলে নেয় থানায়। রাজাদা পালিয়ে বেড়াচ্ছিল, তার দাদা অসুস্থ ছিল, কিন্তু সেই থানা হসপিটাল থেকেই তুলে নেয়। তো আমাদের করণীয় ছিল তার বাড়িতে যেয়ে বোঝানো, টিএমসির ছেলের বাড়িতে যেয়ে বোঝানো যে কেসটা তুলে নিন। সেই ক্ষেত্রে মধুমিতা দিয়ে গেছিল তার বাড়িতে বোঝানোর জায়গায়, গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। তখন একটা রক্ত গরম ছিল যে হ্যাঁ কেস তুলিয়ে নেবে, ঠিক আছে। কেস তো সে তুলেছিল, কিন্তু তার বাড়িতে যখন দিদি কথা বলতে যায়, তার বাড়ি থেকে ফেরার সময় একটু হেঁটে যেতে হয় সেই বাড়িটা, মোটামুটি 200 মিটার মতো হেঁটে যেতে হয় তার বাড়িতে। সেই বাড়িতে কোনো গাড়ি ঢোকে না, এমনই রাস্তা টিএমসি আমলে করেছে, ওখানে কোনো 4 চাকা গাড়ি ঢুকতে পারবে না। সেখানে অটো নিয়ে গেছিলাম, অটো আর একটা বাইক গেছিলো, অটোতে চেপে গেছিলাম দিদি, আমরা ওখানে অনেক সবাই ছিল, ইলেকশন এজেন্ট প্রদীপ কেওড়া, সবাই গেছিলাম, ছোটুদা গেছিলো, সবাই গেছিলাম। আনন্দ ফুর্তি যেটা হয় সবাই করেছিলাম। তখন চারিদিকে সম্বর্ধনা চলছে, দিদিকে সম্বর্ধনা দেওয়া যাচ্ছে, আমাদেরও ভালো লাগছে, আমরা ফুলের তোড়া নিয়ে আসছি, ভালো লাগছে, সব কিছুই ঠিকঠাক চলছিল। দিদিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ভালো লাগছে, খুব ভালো না। তারপরে রাজাদা, যেটা বলছিলাম, রাজাদাকে বেরিয়েই 4টে চর, কে? মধুমিতা দি। ওখানে অনেক লোক ছিল আটকাবার মতো, কেউ এগিয়ে এলো না। কে এগিয়ে এলো? আমি, কারণ সে আমার বিজেপির ছেলে। আমি চাই না কোনো আমার বিজেপির ছেলের গায়ে হাত ফুটুক, কারণ সেও আমার সঙ্গে একই যুদ্ধে লড়াই করেছে। আমিও যে যুদ্ধ করেছি, সে একই যুদ্ধে সে লড়াই করেছে। যুদ্ধে
অন্যের মানে দুটো সৈনিক যেন নিজেদের মধ্যে লড়াই করে, একই 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 রাজার সৈনিক, মোদিজির সৈনিক। আমার একটা গ্রুপের নামও ছিল মোদিজির সৈনিক। তো একে অপরের বিরুদ্ধে না লড়ে যায়। তো দিদি সেদিনকে তাকে চড় মারে কোনো রাগে। আমি তাকে আটকাতে গেছিলাম। তারপর থেকে আর ইচ্ছে হয়নি যে দিদির গাড়িতে আর চাপবো। অনেকদিন আর যাইনি, যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দিদি একদিন ডাকলো, একটা কালী পুজো ছিল, সেই কালী পুজোয় নিমন্ত্রণ বাড়ি, সেখানে খেতে যাওয়ার জন্য যথারীতি সেদিনকেও গেছিলাম। তারপর সেরকম যাওয়া আসা ছিল না। তারপরে বলা হলো যে আমার আইটি চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, আইটি চেঞ্জ করে দিতে হবে। সৌভিদাকে বলেছিল, আমার বন্ধু শুভজিৎ ছিল, শুভজিৎকে তো আরও আমার থেকেও বেশি অপমান করা হয়েছিল। সেই ছেলেটা মানে ভালো ছেলে, তো তাকে ঘটনাটা এরকম ছিল যে দিদি তাকে 1000 টাকা হাতে দেয়, তাকে বলে চিন্তা করো না শুভজিৎ, তোমাকে একটা পিএইচজি যেগুলো হয় জলের কাজ, জলের যে অফ অন করার যে কাজগুলো হয় পিএইচজি, সেই কাজের ওকে বলেছিল তোমাকে একটা কাজ দেবো সরকারি। তার হাতে 1000 টাকা দিয়ে সে কাজ করছিল। 4 তারিখের পর থেকে আবার কাজ করছিল। ঠিক আছে, সে সব কিছু কাজে চলে যাচ্ছিলো। সেই ছেলেটাকে ডেকে এনে আমি বললাম, দেখ দিদি তো এখন কেউ নেই, ছবি তোলার অনেক, আমাদের যেটা কাজ ছিল সেটা আবার করাচ্ছিলাম তাকে দিয়ে। তো সে সেই কাজটা আবার করছিল, তাকে 1000 টাকা দেয়। 1000 টাকা দিয়ে এই কথা বলে, আর তার সামনেই ফোন করে বলে যে আমার আইটি চেঞ্জ করে দিতে হবে। আইটি মানে কে? আমি রোহিতকে তো সৌভিককে তখন বলে যে আইটিকে তো ওরকমভাবে চেঞ্জ করা যায় না, আপনি আপনার পিএ রাখতে পারেন বা আপনার কোনো রকম ব্যক্তিকে রাখতে পারেন, আপনি আপনার রাখুন। বিধানসভা থেকে তো ওকে সরানো যাবে না, বিধানসভায় সে কাজ করে এসছে কোনো কারণে, তাকে আমি তখন জানতাম না কী কারণ। তারপরে এটা তো হলো। তারপরে সরে গেলাম। তারপরে একদিন শুনলাম নাকি আমাদের স্বরূপ স্বরূপদা একদিন দিদির বাড়ি থেকে আসছিল রাত্রিবেলা। সেদিনকে তৃণমূলের কোনো কন্ট্রাক্টর দিদির সঙ্গে দেখা করতে যায়। তৃণমূলের পুস্ত সেই কন্ট্রাক্টরগুলোকে। দেবাশিস নাম, দেবাশিস গিয়েছিল। স্বরূপদা তাকে রাগের বশত মারে। সেদিনকে থেকে দিদির যে কি মূর্তি, দিদির যে কি ভাবমূর্তি, সেইটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, পুরো জলের মতো পরিষ্কার। স্বরূপ গাঙ্গুলিকে সেই কারণে চর খেস্তা খিস্তি, ঠিক আছে, একটা বাজে পরিণতিতে আসে। স্বরূপ দ্বারা তাকে ধরেছিল কৈকাল্লা মোড়ে। সেইখানে ছুটে এসে রাত্রিবেলা একটা সিটিং এমএলএ সে ছুটে এসে আমাদের স্বরূপদাকে চড় মেরে বাড়িতে নিয়ে যায়। তাকে খেস্তা খিস্তি, সেও ছাড়েনি, সেও অনেক লড়াকু ছেলে, সেও ছাড়েনি। সেও জবাব দেয় যে আপনি কেন সেটিং করবেন, আপনি কেন এদের সঙ্গে কথা বলবেন, আমরা চাই না। দল বড়, বিজেপির সংগঠন বড়, সংগঠনের কথায় আপনাকে চলতে হবে। পয়সা দরকার নেই আমাদের কারোর পয়সা দরকার নেই, আমরা কোনো পয়সা চাই না, আমরা নিজেরা খাটবো, নিজেরা কামাবো। কি ভুল চেয়েছিলাম, কি এমন ভুল চেয়েছিলাম? তো এইসবই চলছিল। তারপরে দিদি বলল,
তারপরে দেখলাম কিছুদিন পরে সর্বদা আবার দিদির সঙ্গে কাজ করছে, যেটা আমার সঙ্গে হলে তো কোনোদিনও হয়তো সম্ভব হতো না। আমি তো হয়তো সেদিনকে এখন জবাব দিতাম, হয়তো আমার নামে কেস ফেস হয়ে যেত। তো সেসব গেল, যে সরবদা কাজ করতে শুরু করলো, সব কিছু হচ্ছে, চারদিকে দুর্নীতি শুরু গেল, সেটিং শুরু হয়ে গেল। সেটিং সুমিত সরকার যে হরিপালের ত্রাস, সে একদিন পঞ্চায়েতে এসে বসে পড়ল। তার নামে কোনো কেস নেই, তার নামে যে কেস করতে যাচ্ছে তাকে বারণ করা হচ্ছে, না ওর নামে কেস করা যাবে না। তার নামে যে আগে যে কেসগুলো ছিল সেগুলো সব বন্ধ করিয়ে দেওয়া হলো, যে লোকগুলো কেস করেছে সবগুলোকে সব সরিয়ে দেওয়া হলো, সাইড লাইন করে দেওয়া হলো। হ্যাঁ, এবার আরও একটা কথা আছে, বিমানপন্থী বিমানপন্থী যত লোক থাকবে তাদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হবে। রাজনীতি, বিমানপন্থী যত লোক থাকবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তো তাদেরকে সেইভাবে সরিয়েও দেওয়া হলো। তারা আস্তে আস্তে সব সরেও গেল। যেমন অশোক ঘোষাল থেকে শুরু করে তাবর নেতা, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তারা যথারীতি সরে গেল। তারা কেউ কিছু বলল না। তারা চাই রাজনীতি, তাদের মুখ ভালো থাকুক, তারা পরবর্তীকালে রাজনীতিতে যেন ঠিকঠাক থাকে। কিন্তু আমি তো রাজনীতি করতে চাই না। আমি চেয়েছিলাম হরিপালে আর কোনো রকম দুর্নীতি যেন না হয়। তারপরে দেখলাম কিছুদিন পরে দিদির নিজের জামাই নয়, দিদির পালিত মেয়ে, তার কুকুর পালিত মেয়ে, তার স্বামী, সে বিডিও অফিসে আসছে একটা লাল রঙের গাড়ি নিয়ে। আচ্ছা, লাল রঙের গাড়ি নিয়ে আসছে, সে ভালো। সে কি করছে, সে যত তৃণমূলের যত কন্ট্রাক্টরগুলো আছে তাদের সঙ্গে সেটিং করছে। কি সেটিং, এটা আমার কাছে প্রমাণ নেই, কিন্তু বিধানসভার সব লোক জানে। একটা তৃণমূলের কন্ট্রাক্টর বিজেপির লোকের কাছে কি করে কাজ পায়? তারা দুর্নীতি করে এসছে। তারা একটা রাস্তা যে বানিয়েছে, সেই রাস্তাটার কোনো একটা রাস্তা, যতগুলো রাস্তা বানিয়েছে তারা, সেগুলো যদি সার্ভে হয় সবগুলোতে ভুল ভাঙতি থেকে শুরু করে দুর্নীতি সবেতে জড়িত আছে। সেই কন্ট্রাক্টরগুলোকে কাজ দেওয়া হলো, তাদেরকে আবার ডাকা হলো, তাদেরকে নিয়ে কমিটি তৈরি হলো, তাদেরকে নিয়ে গ্রুপ তৈরি হলো। কে দেখাশোনা করছে? দিদির জামাই অন্বেষণ ঘোষ, সে দেখাশোনা করছে। ইতিমধ্যে সুমিত সরকারের কাছ থেকে হয়তো কোনো রকম কিছু অর্থ নিয়ে তাকে সাপোর্ট করা থেকে শুরু করে সব কিছু শুরু হয়ে গেল বিধানসভায়। সব কিছু চলছে ভালোই চলছে। কিন্তু রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষ তো মরবে না, তারা সবসময় বেঁচে থাকবে, তাদের চিন্তাধারা সবসময় বেঁচে থাকবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না। আমি নিজে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হব না, কাউকে যুক্ত হতে দেব না। আমার ভয়েস হয়তো আজকে কেউ নাও শুনতে পারে, এটা হয়তো আমার বলিদান আজকে বেকার চলে যেতে পারে, কিন্তু আমি আর চাই না। আমিও কেটেছিলাম, আমার পুরো বলিদান দিয়ে দিয়েছিলাম, আমি নিজের কাজ ছেড়ে দিয়েছিলাম। আমি কোনোদিনও ভাবিনি যে সিআরপিএফের সামনে আমি কোনোদিনও কাউকে মারবো, সেটাও করেছি। সিআরপিএফের সামনে আমি মারছি, আমার নামে পুলিশ কেস হতে পারে, আমাকে জেলে ঢোকাতে পারে। আমি সব নিজের যতটুকু মানে আমার লাইফ থেকে করা যায় আমি সেটুকু করেছিলাম। সব করার পরে কি পেলাম? আজকের দিন। তো সব কিছুই এরকমভাবে চলছিল, সব দিকে সেটিং হচ্ছে। সব তৃণমূলের লোকেরা যারা বিজেপির বাইরে
এমন এমন হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, এই, সংখ্যালঘু মোর্চার এমন এমন প্রেসিডেন্ট হলো যেগুলোকে দেখে আমাদের মাথা পর্যন্ত ঘুরে গেল। যারা বিজেপির পার্টির, যারা তৃণমূলের ঝান্ডা ধরে এসছে, 2 নম্বর মণ্ডলে ঝান্ডা ধরে এসছে, সেই সব ব্যক্তি চান্স পেয়ে গেল। কি সংখ্যালঘুর প্রেসিডেন্ট, আচ্ছা সেটাও হলো, ঠিক আছে ঠিক আছে। আমাদের 4 নম্বর মণ্ডলেও সেম কেস, 2 নম্বর মণ্ডলেও সেম কেস, তারা সংখ্যালঘুর প্রেসিডেন্ট হয়ে গেল, সেটাও মেনে নিলাম। সব কিছু মেনে নিচ্ছিলাম, সব কিছু মেনে নিচ্ছিলাম, যা হচ্ছিল বিধানসভায় যা কিছু হয়েছে সব মেনে নিচ্ছিলাম, কিন্তু আজকে আর মানতে পারছি না। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক সেটেলমেন্ট, অনেক কিছু। হ্যাঁ, এর মধ্যে আমাকে 1 লাখ টাকা অনুপদা জোগাড় করে দেয়। এর পুরো ট্রানজ্যাকশান হিস্ট্রি আমার কাছে আছে। মধুমিতা দি আমাকে অনেক কিছু, আমি অনুপদাকে ফোন করে কেঁদে ফেলেছিলাম একদিন, যে আমাদের সঙ্গে এটা হওয়ার কথা ছিল, আমি আমি কি ভুল করেছিলাম, আমি এটা জিজ্ঞেস করেছিলাম অনুপদাকে। সেদিনকে অনুপদা হয়তো খারাপ লেগেছিল কি জানি না, কি কি হয়েছিল জানি না, আমাকে ডেকে একজনের কাছ থেকে 1 লাখ টাকা আমাকে জোগাড় করে দেয়। তো সেদিনকে আমায় জোগাড় করে দেয়। জোগাড় করে দেওয়ার পরে ওই 1 লাখ টাকা নিয়ে আগের মাসে চলে গেছে। যা ডিউ হয়েছিল, যা বাউন্স হয়েছিল, সব কিছু আমি মিটিয়েছি, সব কিছু মেটালাম। তারপরে আবার তো এই মাস চলে এলো। এই মাসে কি হবে? এই মাসে আমি একটা দিদিকে ফোন করেছিলাম, দিদি আমার টাকাটা মিটিয়ে দিন। দিদি বলেছিল তোমার মিনিমাম যে ডিউটা হবে সেটা তুমি আমায় বলবে। সেই মিনিমাম ডিউটা বলি, সেই মিনিমাম ডিউটার জন্য ফোন করি, প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করি। হোয়াটসঅ্যাপের মেসেজ তো আমার দেখেই না, ঠিক আছে। ইতিমধ্যে দিদি কিন্তু 2টো ফোন কিনে ফেলেছে। প্রথমে স্যামসাংয়ের ফোন কিনেছিল, হ্যাক না হয়ে যায়, এত দুর্নীতির খবর যদি বেরিয়ে যায়, হ্যাক না হয়ে যায় ফোন। হ্যাঁ, হ্যাক হয়ে একটা জিনিস বেরিয়েছিল, সৌভিকদার নামে একটা স্ক্রিনশট। ওই দেবাশিস, যেই দেবাশিসকে সরবদা মারতে গেছিলো, সেই দেবাশিস দিদিকে মেসেজ করে যে সৌভিককে সরান, সৌভিককে সরান। আমি তো সরে গেছি, আমরা সবাই সরে গেছি যারা ছিল, ঠিক আছে। এখন যা পরিস্থিতি, অনুপ মালও সরে গেছে। অনুপদাও আর ফোন ধরে না। অনুপদা আমাকে একদিন বলেছিল যে আমি আর থাকছি না রোহিত, আমি আর কোনো দায়িত্বে থাকবো না, আমাকে উইজ অ্যান্ড থ্রো করে দিয়েছে। তো এখন অনুপদার জায়গায় আছে রানাদা। তো সে সব সেটেলমেন্ট, সে সব সেটিংগুলো করাচ্ছে। এইসব হতে হতে আমি একদিন সরবদাকে বলি যে আমার আর সহ্য হচ্ছে না, আমি কিন্তু দিদির জামাইকে ছাড়বো না। দিদির জামাই আবার কি পরিচয় দিয়ে এসছে, দিদি নিজের জামাইকে সবার সামনে পরিচয় দিচ্ছে আরএসএসের লোক, আরএসএসের লোক, আরএসএসের লোক। শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, উনি পাঠিয়েছেন আরএসএসের লোক। ভিডিওতে সব কিছু দেখছেন উনি, ওনার কোথায় বাড়ি, গোঘাট থেকে আসছেন আরএসএসের লোক। কিন্তু বিজেপি তো বিজেপি, কাউকে ছাড়ে না। সব টিকুজি গোষ্ঠী সবার বার করে নেওয়া হলো। দেবাশিসদা ফোন করছে, কারোর ফোন আজকে আর হয়তো ধরবো না, আর পরবর্তীকালেও আর হয়তো কারোর ফোন ধরতে পারবো না। বাবাকে বলেছি ফোন সুইচ অফ থাকবে। আমি আর টাকা চাই না, আমি শেষ, মানে তো আর টাকা নিয়ে কি হবে। আজকে যে দুঃখটা আমার লেগেছে, হয়তো আমি এত দুঃখ কোনোদিনও পাইনি।
যে পার্টিটাকে সব কিছু দিয়ে দিল, রিপোর্ট যায়নি পার্টির কাছে? একটাই প্রশ্ন, কোনো রকম রিপোর্ট যায়নি? কোনো রকম উপর নেতৃত্বর কাছে যায়নি? হ্যাঁ, বিমানদা বলেছিল যে তোমার টাকা আমি দিয়ে দেবো, আগের মাসে বলেছিল 26 তারিখে তোমার টাকা দিয়ে দেবো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আমার সঙ্গে কথা হয়নি, অভিষেক দার সঙ্গে কথা হয়েছিল। অভিষেকে দেবো কি, টাকা তো আর আসেনি। তো এইভাবেই চলছিল। এই মাসেও ডিউ এসে গেছে, ফোন করছে, ফোন করে বলছে তোমার বাড়িতে লোক আসবে। আমার তো একটা সম্মান আছে, আমি সেই সম্মানকে ধুলোতে মেটাতে পারবো না। আমি আর টাকা নেবো না, আমি আর টাকা চাই না। আমার বাবা মাকেও যেন না কোনো রকম আর টাকা দেওয়া হয়। আমার বাবা মারা ঠিক চালিয়ে নেবে। আমার ভাই আছে, আমার ভাইও আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, কিন্তু আমি দেখাতে পারি না। আমার বাবা মা, দাদু, দিদা সবাইকে আমি ভালোবাসি, আমি কিন্তু এটা দেখাতে পারি না। কেন জানি না, ভালোবাসা আমি দেখাতে পারি না। অনেক মেন্টালি প্রেশারে আছে, রাত্রিবেলা ঘুমাতে পারি না, 3টে 4টে অনেক রকম নেশা করেছি। আমি আর ভালো রাস্তায় আসতে পারছি না। বিড়ি, সিগারেট, আমি এগুলো খেতাম, হয়তো খেয়ে মতো করতাম যে সঠিক থেকে মুক্ত পেয়ে যাবো। সবাই বলে যে সিগারেট খেলে হয়তো মাথা থেকে সব চাপ নেমে যাবে। আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় যে রাষ্ট্রবাদীর ভূত চেপে আছে, এই বিধানসভায় কেউ কোনো মুখ খুলছে না। আমি খুলেছি, আমি আজকে খুলবো, আমি যে খুলেছি, আর এরপরে হয়তো খুলতে পারবো না, শেষ। আমার বলিদানে যদি বিধানসভার হোক। আমাদের ইতিমধ্যে একটা কর্মী কিন্তু মারা গেছে, মার্ডার কি আমি জানি না, সে রেলে কাটা হয়ে মারা গেছে, শক্তিকেন্দ্র প্রমুখ। সেও বলেছিল দিদি আমি কিন্তু বিচার পেলাম না। সন্দীপদা আমাকে সেদিনকে বলেছিল, খুব দুঃখ, আমাদের এবিপিতে ছিল, যে আমি আর হয়তো বিচার পেলাম না। শক্তিকেন্দ্র প্রমুখ ছিল, সে 2018-19 থেকে সে বিজেপির জন্য কাজ করেছে। এখন অতটা বিজেপির সঙ্গে এই যা সন্ত্রাস ছিল সে আর পেরে উঠতে পারেনি, কারণ এই ব্যক্তিগুলো এতটাই ভাবে সন্ত্রাস করেছিল, সে আর পেরে উঠতে পারেনি। সে বিজেপিটাকে ছেড়ে দিয়ে সংসারটাকে দেখেছিল, কিন্তু সে কি পেল? মৃত্যু। তার পরিবারে কি পেল? মৃত্যু। তো মৃত্যু একদিন হবেই, মৃত্যুকে বরণ করতে শিখতে হবে। আমরা তো মৃত্যুকে বরণ করি। আমি লড়তে পারি, কিন্তু আমি দেখলাম আমি আর যতই লড়ি, আমি চাই না আর একদিনও হরিপাল বিধানসভায় কোনো রকম দুর্নীতি হোক। আমি শেষ বলিদান আমি দিয়ে গেলাম। আমি চাই না আর কোনো রকম কোনো কর্মীর গায়ে হাত তুলুক, কোনো কর্মী কেন, কোনো মানুষের গায়ে কোনো রকম কোনো ব্যক্তি হাত তুলুক, কোনো বোন না রেপ হয়, কোনো দিদি না রেপ হয়, কোনো মা না নির্যাতিত হয়, এটা চাই। আমার শেষ বলিদান আমি দিয়ে গেলাম। আমার মা বাবাকে যেন না 1 টাকা দেওয়া হয়। আমার ভাই আছে, আমার ভাই সব কিছু দেখে না। আমি চাই না ওদের কাছ থেকে 1 টাকা চাই না, 1 টাকা। মা বাবা সবাই আছে,
আমি আর চাই না হরিপাল বিধানসভায় আর দুর্নীতি হোক। হরিপাল বিধানসভায় কেন, গোটা ওয়েস্ট বেঙ্গল। কি জানি না ঠিক করছে কি ভুল করছে, আমার কাছে তো এটাই ঠিক লাগছে। আমি অ্যাকচুয়ালি একটা চিন্তাধারায় চলি, সেটা হলো আমি সবাইকে বলি যে আমি ইনস্ট্যান্ট রিয়াকশান চাই, রিয়াকশান আমি চাই। আমি মনে করি যে আমি ওই বাড়ি থেকে বেরোলে আমি মরে যেতে পারি, হয়তো অ্যাক্সিডেন্টে বা কোনো রকম দুর্ঘটনায় আমি মরে যেতে পারি। তো আমি তার শেষ দেখতে চাই সঙ্গে সঙ্গে। আমাকে যদি কোনো রকম কাজ বলা হয় তাদের ইনস্ট্যান্ট আমি কাজ করি আর করতে চাই, যেটা আজকে হচ্ছে না আমি করতে চাই। আমি ভেবে অনেক কিছু স্বপ্ন ছিল আমার, যে প্রথমত আমার বন্ধুকে বলেছিলাম, না এর আগে বলেছিলাম আমি আমি যখন টিউশনে পড়তাম অভিষেক স্যারের কাছে, সব বন্ধুদের সামনে বলেছিলাম আমি পুরো ভারত ঘুরতে চাই। তখন হেসেছিল সবাই, কিন্তু আমি সব দেখে আমার বন্ধুদের মধ্যে সব থেকে বেশি আমি ঘুরি, এখানে ওখানে ট্রেকিং ফেকিং আমি ঘুরি। সব কিছুই বাড়িতে আর পড়ে থাকবে, আর কোনো দাম থাকবে না। অনেক কিছু শখ ছিল, সব কিছুই লাইফে করেছি। আর মা বাবা ভাই আছে, অসুবিধা হবে না। আমার জন্য যদি হরিপাল বিধানসভা ঠিক হয় তো ভালো, নাহলে তোমাদের একটা ছেলে ছিল জানবে, এটাই। আমি চাই না আমার বাড়িতে কেউ এসে কালেকশনের লোক আসে। আমার আর ক্ষমতা আছে, কামানোর ক্ষমতা আছে, আমি কামিয়ে নেবো। কিন্তু আমি দেখলাম এ ভূমি बलिदान मांगती है। মোহন ভগবতজি বলেছিলেন, আমি কদিন আগে আরএসএসের ক্যাম্পে গেছিলাম, সেদিনকে কাশিদা ছিল পরিচিত, উনি ছিলেন বর্গ চলছিল, পরিচিতি বর্গ সব এরকম বর্গ চলে। সেদিনকে কাশিদা বলেছিল যে संग कुछ नहीं करेगा लेकिन एक स्वयंसेवक कुछ नहीं छोड़ेगा। তো আমি সেই স্বয়ংসেবক, আমি কাউকে ছাড়বো না। আমি যদি আমার সামনে কোনো দুর্নীতি হয় আমি সেটাকে ছাড়বো না, আমি কোনো দুর্নীতিকে মেনে নিতে পারবো না। আমি চললাম, কেউ কোনোদিনও কোনো দুর্নীতিকে মানো না। আজকে হয়তো সেই দুর্নীতিটা তোমার জন্য ভালো, তোমার পকেট ভরাচ্ছে, কিন্তু তোমার ওপরে যদি কেউ দুর্নীতি করে, তুমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, সেই রাস্তাটা যদি ভেঙে পড়ে, তুমি যাচ্ছ না, তোমার মা বোন যাচ্ছে, চাপা পড়ে যায়, কেমন লাগবে? কোনো রাস্তা থেকে যদি এমন দুর্নীতি করলে, কাউকে দুর্নীতি করে লাইসেন্স দিলে, সেই লাইসেন্স যদি সেরকম ড্রাইভার হয়, সেইকে যদি কাউকে চাপা দিয়ে দেয়, কেমন লাগবে? আমি চাই না কোনো দুর্নীতি হোক। মোদিজি বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তো আমি তার ওই টাকা নেবো না।
আর আমি ওই টাকা খাবো না, চললাম, ওর টাকার দরকার নেই। ভারত মাতা কি জয়।